Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear students, how are you? I am also well by the grace and by the mercy of Allah. Dear students, now you are passing a critical moments because of COVID-19. You know, life always fights against germs. Because of COVID-19, now you cannot attend the classes. So our school has organized online classes. So first of all, I welcome to you, and I would like to thanks for our managing committee as they help us in many ways and organize these classes. I am Muhammad Masud Rana, Assistant Headmaster of Ishmael High School. Today, I am going to discuss completing sentences for the students of class 9 and 10. For your better understanding, I will use Bengali. Now, I am starting. Dear students, তোমরা তোমাদের খাতাগুলো নিয়ে বসে পড়ো। আজকে যে বিষয়টি করাবো সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদের সামনে টেস্ট পরীক্ষা অবশ্যই ফাইনাল পরীক্ষার চাইতেও গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে দশম শ্রেণীর শিক্ষার্থীরা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখবে, কারণ আমি যেই রুলসগুলো নিয়ে আলোচনা করব এই রুলস থেকেই ইনশাল্লাহ পরীক্ষাতে কমন পড়বে। সবাই এতক্ষণ হয়তো খাতা কলম নিয়ে বসে গেছো। কমপ্লিটিং সেন্টেন্স যদি আমি শিরোনামটা দেখি সেক্ষেত্রে দুটো জিনিস দেখতে পাই, একটা হচ্ছে কমপ্লিটিং, একটা হচ্ছে সেন্টেন্স। কমপ্লিট শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ করা, সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। কমপ্লিটিং সেন্টেন্স কথার অর্থ হচ্ছে বাক্য পরিপূর্ণ করা। পরীক্ষাতে এটা প্রশ্নের 7 নম্বর টপিকসে থাকে কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা অবশ্যই জানো, কারণ ইতিমধ্যে তোমরা কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং এই টপিকসটি সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। একটা বাক্যের দুইটা অংশ থাকতে পারে বা একাধিক অংশ থাকতে পারে। সেক্ষেত্রে বাক্যের একটা অংশ দেয়া থাকবে, অন্য অংশটা আমাদের করতে হবে। এই অন্য অংশটা করার জন্যে আমরা 3টা নিয়ম ফলো করতে পারি। নাম্বার 1 হচ্ছে আমরা ফ্রেজ দিয়ে বাক্যটাকে পরিপূর্ণ করতে পারি। নাম্বার 2 প্রবাদ বাক্য। আমরা জানি যেমন টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, অল দ্যাট গিল্টার্স ইজ নট গোল্ড, এইসব প্রবাদ বাক্য দিয়ে আমরা বাক্য পরিপূর্ণ করতে পারি। এছাড়াও মিনিংয়ের উপর নির্ভর করে আমরা একটা বাক্যকে পরিপূর্ণ করতে পারি। সর্বোপরি ফ্রেজ দিয়ে কিভাবে বাক্যটাকে পরিপূর্ণ করা যায় সেটা নিয়ে আমি আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতেই আমি বলে রাখছি, কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য কিছু শব্দ সম্পর্কে আমাদের খুব বেশি পরিচিত থাকতে হয়। যেমন সো দ্যাট শব্দটার অর্থ হচ্ছে যাতে। সো দ্যাট শব্দটার অর্থ কি? যাতে। তোমরা অবশ্যই জানো এই বিষয়টা। একটা বাক্যে যখন সো দ্যাট শব্দটা ব্যবহার করা থাকে তখন আমাদেরকে যে রুলস মেনে বাক্যটাকে পরিপূর্ণ করতে হয় সেটা হচ্ছে এই সো দ্যাটের পূর্বে
যে ক্লোজ থাকবে সেই ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা শুধু প্রেজেন্ট থাকে, এরপরে যে ক্লোজ, সেই ক্লোজে আমরা প্রথম ব্যবহার করব সাবজেক্ট, তারপরে ক্যান, তারপরে মেইন ভার্ব, তারপর এক্সটেনশন। কি বললাম? সো দ্যাটের পূর্বে যদি ক্লোজটা প্রেজেন্টে থাকে, আমরা তার পরের অংশটা করব সাবজেক্ট প্লাস ক্যান, তারপরে মেইন ভার্ব, এক্সটেনশন মানে কি অতিরিক্ত অংশ। এটার একটা উদাহরণ আমি দিচ্ছি। যেমন উই ইট, আমরা খাই, সো দ্যাট যাতে, খালি ঘর। পরীক্ষাতে এটা আসতে পারে। এরকম আসলে এখানে আমাদের ইটটাকে দেখতে হবে। আমি এখানে বলছিলাম যে ক্লোজটা থাকে, সেই ক্লোজটা যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট হলে এখানে হবে কি সাবজেক্ট হবে, ক্যান হবে, মডাল মেন ভার্ব হবে এবং অতিরিক্ত অংশ হবে। সর্বপ্রথম আমাদেরকে বাক্যটা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা নিতে হবে এবং একটা সম্পূর্ণ বাক্য তৈরি করতে হবে মনে মনে। কেমন? আমরা খাই যাতে কি? আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। তাহলে সম্পূর্ণ বাক্যটা হচ্ছে আমরা বেঁচে থাকতে পারি। আমরা, এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, আমরা ইংরেজি উই, নিয়ম অনুযায়ী দিব ক্যান, তারপর দিব মেন ভার্ব। মেন ভার্ব হচ্ছে বেঁচে থাকা, বেঁচে থাকা ইংরেজি কি লিভ। যেহেতু আর বাক্যের অংশ নাই, অতিরিক্ত অংশ, সেক্ষেত্রে আর কিছু ব্যবহার না করলেও চলবে। যদি ক্লোজটা পাস্ট টেন্সে থাকে, প্রেজেন্টে যদি না থাকা পাস্ট টেন্সে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? এখানে ক্লোজটা ক্যানের জায়গায় কুড ব্যবহার করব, ক্যানের জায়গায় কুড ব্যবহার করব। যেমন দে ওয়েন্ট টু মার্কেট, তারা বাজারে গিয়েছিল, সো দ্যাট যাতে খালি ঘর থাকতে পারে। দে ওয়েন্ট টু মার্কেট, তারা বাজারে গিয়েছিল, সো দ্যাট যাতে। এবার বাক্যটা আমাদেরকে পরিপূর্ণ করতে হবে। কিভাবে? তারা বাজারে গিয়েছিল কি করতে? আমরা লিখতে পারি তারা বাজারে গিয়েছিল কিছু ক্রয় করতে। তাহলে আমাদের এখানে ভার্বটা আছে কি পাস্ট ফর্ম, ভার্ব টু। কি আছে? পাস্ট ফর্ম ভার্ব টু। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? শুধুমাত্র সাবজেক্টের পরে আগে প্রেজেন্ট হলে ক্যান ব্যবহার করতাম, এখন কি ব্যবহার করব? কুড ব্যবহার করব। যাতে তারা কিছু কিনতে পারে, সো দ্যাট যাতে তারা, সাবজেক্ট এখানে দে, যেহেতু এখানে ভার্ব টু আছে পাস্ট ফর্ম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কুড। ভার্ব হচ্ছে কিনতে পারা, ক্রয় করা। ইংরেজি কি সবাই জানো? বাই কোনো কিছু, সামথিং। ঠিক আছে? দে ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট দে কুড বাই সামথিং। আশা করি তোমরা সবাই এই রুলসটা অতি সহজেই বুঝতে পেরেছ। রুলসটার মূল বিষয়টা হচ্ছে সো দ্যাটের পূর্বের ক্লোজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, আমরা পরের ক্লোজটাতে কি করব? সাবজেক্টের পরে ক্যান দিব, তারপরে মেইন ভার্ব দেব, তারপরে এক্সটেনশন। আর যদি পাস্ট টেন্সে থাকে, ক্যানের জায়গায় শুধুমাত্র কুড ব্যবহার করবো, আর সব ঠিক থাকবে। ক্লিয়ার? দেখো, আর একটা মজার বিষয় হচ্ছে এই সেন্টেন্সগুলো এইভাবেও আসতে পারে, সো দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সাম, যাতে সে পরীক্ষায় পাশ করতে পারে। এই অংশটার অর্থ হচ্ছে যাতে সে পরীক্ষায় পাশ করতে পারে। এখন আমরা এই দুইটার নিয়মে যা শিখলাম সেটা ছিল পরের অংশটা আমরা করতে পারছি, করতে হয়েছে। আর এখন প্রথম অংশটা করতে হবে। যেহেতু প্রথম অংশটা করতে হবে, আমাদেরকে দেখতে হবে রুলস যেটা দিছি স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে কি আছে? সাবজেক্ট আছে, ক্যান আছে।
তার মানে আমাদের কি করতে হবে, এই অংশটাকে প্রেজেন্ট ফর্মে বা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। এখানে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে হি, অবশ্যই ছেলেদের প্রোনাউন, সেক্ষেত্রে আমরা এখানে হিও ব্যবহার করতে পারি অথবা যে কোনো একটা নামও ব্যবহার করতে পারি। যেমন হি, ভার্বটা দিব কি, ক্যান আছে, এজন্য প্রেজেন্ট ফর্মে। হি রিডস attentively. He reads attentively. সে মনোযোগ দিয়ে পড়ে যাতে he can pass in the exam. বাক্যটা হয়ে গেল। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের এই প্রথম রুলসটা করার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম, কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে আমাদেরকে আগে একটা বাক্য তৈরি করার জন্য যে এবিলিটি, যে ধারণা, সেটা থাকতে হবে। একটা বাক্যকে এমনভাবে তৈরি করার এবিলিটি আমাদের মধ্যে তৈরি করতে হবে যাতে বাক্যটা খুব সহজ হয় এবং ওই সহজ শব্দের অর্থ ইংরেজিটা যেন আমরা কি করতে পারি, লিখতে পারি। এমন বাক্য বা এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটার আমরা বাক্য মিলাইতে পারি ঠিকই কিন্তু কি পারি না, ওটার ইংরেজিটাই করতে পারি না। সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আমাদের করণীয় হচ্ছে যত সহজ এবং সাবলীল ভাষা সম্ভব ব্যবহারের মাধ্যমে বাক্যটাকে শেষ করা। বুঝতে পেরেছ? এখন আমরা আজকের দ্বিতীয় নিয়মে চলে যাচ্ছি। দ্বিতীয় নিয়ম হচ্ছে এতক্ষণ করলাম সো দ্যাট নিয়ম ব্যবহার করে। সো দ্যাট শব্দের অর্থ ছিল যাতে। এখন আমরা সো ডট 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 দ্যাট, এটার অর্থ হচ্ছে এত যে, এত যে। এই নিয়মটাও ঠিক সো দ্যাটের নিয়মের মতোই। সো দ্যাটের আগে যেমন প্রেজেন্ট থাকলে তার পরের অংশ আমরা কি করতাম, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন দিতাম। আর এখন ক্যান থাকবে কিন্তু প্রয়োজনে নট ব্যবহার করা যেতেও পারে, নাও যেতে পারে। একইভাবে যদি প্রেজেন্ট না থেকে পাস্ট থাকে সেক্ষেত্রেও আমরা কি করব, ক্যানের জায়গায় কুড দেব এবং প্রয়োজনে নট ব্যবহার করব। তাহলে দুটো নিয়মের মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নেই। প্রয়োজনে এটা নাবোধক শব্দ ব্যবহার করা যেতে পারে, এতটুকুই পার্থক্য। আগেরটা ছিল সো দ্যাট, অর্থ ছিল যাতে, আর এখন সো ডট ডট দ্যাট। এই ডট ডটের মাঝখানে কি থাকতে পারে, একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে। যেমন হিমেল was so weak that, খালি ঘর। হিমেল was so weak that, হিমেল এত দুর্বল ছিল যে, হিমেল এত দুর্বল ছিল যে কি করতে পারেনি, সে হাঁটতে পারেনি। হিমেল এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারে নাই। সাবজেক্ট দিব সে, হিমেল যেহেতু ছেলে প্রোনাউন ব্যবহার করব আমরা হি। ওয়াজ আছে ভার্ব টু পাস্ট টেন্স, তাই না? পাস্ট টেন্স থাকলে আমরা কি ব্যবহার করব, কুড। কুড যেহেতু নাবোধক কথা ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা নট ব্যবহার করব। হি কুড নট, কি বললাম, সে হাঁটতে পারে না। হি কুড নট ওয়াক। বুঝতে পেরেছ? আগের নিয়মটা আর এই নিয়মটা একদমই এক, শুধু অর্থগত পার্থক্য আছে। সেখানে সো দ্যাটের অর্থ আমরা ব্যবহার করতাম কি, যাতে, আর এখন ব্যবহার করব কি, সো ডট ডট দ্যাট, অর্থ এত যে। বুঝতে পেরেছে সবাই? আবারও বলছি, হিমেল ওয়াজ সো উইক দ্যাট, হিমেল এত দুর্বল ছিল যে, এত দুর্বল ছিল যে। তো সহজ একটা ইংরেজি বাক্যটা পরিপূর্ণ করার জন্য আমরা ব্যবহার করলাম, সেটা কি, হিমেল এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারে নাই। তাহলে নিয়ম অনুযায়ী আমরা সাবজেক্ট লিখলাম হি, যেহেতু এটা ভার্ব টু পাস্ট টেন্স আছে ব্যবহার করব কুড, না শব্দ ব্যবহার করছি এই জন্য নট,
তারপর একটা ভার্ব। ওয়াক অর্থে কি? হাঁটা। আমরা সবাই জানি, খুব সহজে একটা শব্দ ব্যবহার করছি। তোমরা আরেকটা বাড়িতে করবে, দ্য বয় ইজ সো শর্ট দ্যাট। এটা তোমরা কি করবে? বাড়িতে প্র্যাকটিস করবে। দ্য বয় ইজ সো শর্ট দ্যাট, ছেলেটি এতটাই খাটো যে, ছেলেটি এতটাই খাটো যে। এবার খুব সহজ কিছু শব্দের মাধ্যমে তোমরা বাক্যটাকে পরিপূর্ণ করবে এবং খাতায় লিখে রাখবে। বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে। আজকের তৃতীয় নিয়ম আমি এখন শুরু করতে যাচ্ছি। তৃতীয় নিয়মটা হচ্ছে লেস্ট শব্দ ব্যবহারের মাধ্যমে। লেস্ট, লেস্ট অর্থ হচ্ছে নচেত অথবা অন্যথায় অথবা যাতে না। সুদেট করেছিলাম যাতে, আর এটা হচ্ছে যাতে না। মানে কি? না আছে শব্দ, এটা একটা নেগেটিভ শব্দ। লেস্টের পূর্বের পরের স্ট্রাকচার বলতে গেলে লেস্টের পূর্বে যাই থাকুক না কেন, লেস্টের পরে যা হয়, লিস্টের পূর্বে একটা ক্লোজ থাকবে, লিস্টের পরের অংশটুকু আমি লিখছি। লিস্টের পরে সাবজেক্ট হয়, শুড হয়, তারপরে মেইন ভার্ব, মেইন ভার্ব হয়, এক্সটেনশন অতিরিক্ত অংশ হয়। তাহলে হয় না কি, এটা আমরা একটু নোট করে রাখি। লিস্ট অর্থ বলছি নচেত অন্যথায় যাতে না, মানে হচ্ছে লিস্ট একটা নেগেটিভ শব্দ। লিস্ট কি শব্দ? নেগেটিভ শব্দ। যেহেতু লিস্ট নিজে একটা নেগেটিভ শব্দ, এরপরে আর কখনো নেগেটিভ শব্দ বসে না। তার মানে কি হলো ব্যাপারটা? লিস্টের ডানে কখনো নেগেটিভ ওয়ার্ড বসে না। কি? লিস্টের ডানে কখনো নেগেটিভ ওয়ার্ড বসে না। যেমন রীতা রিডস অ্যাটেন্টিভলি। রীতা মনোযোগ দিয়ে পড়ে। লিস্ট নচেত কি করবে? সে ফেল করবে। রীতা রিডস অ্যাটেন্টিভলি, রীতা মনোযোগ সহকারে পড়ে। লিস্ট নচেত কি করবে? সে ফেল করবে। সেক্ষেত্রে সে ফেল করবে, সাবজেক্ট হচ্ছে সে, সে ইংরেজি, রীতা মেয়ে, শি। নিয়ম অনুযায়ী শুড ফেল করে ইংরেজি। ফেল কিসে? ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম। খুব সহজ। সাবজেক্টের পরে শুড, তারপরে মেন ভার্ব, অতিরিক্ত অংশ। বুঝতে পেরেছো সবাই? এক্ষেত্রে লিস্টের পূর্বে প্রেজেন্ট পাস্ট কিছুই জানতে হয় না। তাহলে তোমরা বাড়িতে একটা কাজ করে নিবে, সেটা হচ্ছে অ্যাভয়েড মিস্টেক্স। অ্যাভয়েড মিস্টেক্স। অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, মিস্টেক্স মানে হচ্ছে ভুল। তাহলে ভুলগুলো এড়িয়ে যাও। লিস্ট নচেত কি করবে? এটা তোমরা বাড়িতে করে নিবে। ঠিক আছে? স্টপ।